পড়ছে হচ্ছে তরঙ্গ। তরঙ্গের কয়টা প্রকার? দুইটা প্রকার, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আট তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা নৈবিক তরঙ্গ। আমরা জানি যে অনুপ্রস্থ তরঙ্গ সেটা হচ্ছে সবসময় মাধ্যমে অগ্রগামী তরঙ্গের সাথে সবসময় উলম্ব বরাবর চলে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে যেদিকে তরঙ্গ পাস হচ্ছে মাধ্যমের কণাগুলো সেই একই দিকে চলে, তার মানে ওটা সমান্তরাল থাকে। তারপর আমরা উপরিপাতন নীতি পড়ছি। উপরিপাতন নীতির মধ্যে বিজ্ঞানী হাইগেন্সের কথা বললো। উপরিপাতন নীতি কিভাবে প্রযোজ্য হবে? যদি দুই বা ততোধিক তরঙ্গ একটা কোনো কণার উপর আন্দোলিত হয় বা একটা মাধ্যমের কোনো একটা কণার উপর যদি আন্দোলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে উপরিপাতন নীতি আসবে। উপরিপাতন নীতির পরে আমরা যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে বিট পড়ছি। আর বিট জিনিসটা বোঝার জন্য আমি তোমাদেরকে পুলিশের সাইরেনের আওয়াজে ওইটার একটা সিম্পলি একটা উদাহরণ দিয়ে দিলাম, সেটা তোমরা বুঝতে পারছো। আর যদি তারপর বাসায় করার ইচ্ছা থাকে তাহলে অনলাইন টোন জেনারেটর থেকে গিয়ে করতে পারবা। সো এখন আমরা বিটের কিছু বৈশিষ্ট্য পড়ব। বিটের বৈশিষ্ট্য পড়ার আগে আমরা হচ্ছে কিছু ম্যাথ করে ফেলি, চলো। একদম খুব সিম্পল কিছু ম্যাথ। আর আজকে ক্লাসের শেষ পর্যন্ত তোমরা একটু থাকতে চেষ্টা করবে, কারণ হচ্ছে আজকে আমাদের ক্লাসের শেষে একটা কুইজ আছে, ছোট একটা কুইজ। আর সেই কুইজে যারা হচ্ছে 3 মিনিট সময় থাকবে, 3 মিনিটের মধ্যে যারা এই 3টা অঙ্ক থাকবে এমসিকিউর মতো, অঙ্ক না ঠিক এমসিকিউ টাইপের। সো এটা যদি জাস্ট 3 মিনিটের মধ্যে যারা অ্যানসার করতে পারবে তাদেরকে সম্মানিত করা হবে গ্রুপের পক্ষ থেকে। আর এটা লাইভ ক্লাসে তোমাদের নামটা উচ্চারণ করা হবে, ঠিক আছে? সো আমরা এতটুকু পর্যন্ত বুঝে থাকলে আমরা এতটুকু সব বুঝে দিচ্ছি, ঠিক আছে? সো তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের যে ফ্রেন্ডরা এখনো আসেনি তাদেরকে একটু কমেন্টে শেয়ার করে দাও যেন তারা চলে আসে। আর যদি তোমাদের কাছে মনে হয় যে তোমরা বুঝো নাই কিছু জিনিস, তাহলে তোমরা আবার আমাকে বলতে পারো, সেটা আমি আবার চেষ্টা করব ক্লিয়ার করতে। তো এতটুকু পর্যন্ত যদি বুঝে হয়ে থাকে, তাহলে এবার আমাদের এখন যে জিনিসটা নিয়ে আসবো সেটা হচ্ছে কিছু ম্যাথ নিয়ে আসবো। সো ম্যাথের ক্ষেত্রে তো আমরা হচ্ছে প্রথম ম্যাথে চলে আসি। একদম বাচ্চাকালের ম্যাথ। বাচ্চাকালের ম্যাথগুলো আমরা বাচ্চার নিয়মেই করব। তবে এর আগে তোমাদেরকে আমি একটা বোনাস একটা জিনিস দিয়ে দিই আজকে, চলো। বোনাস জিনিসটা হচ্ছে তোমরা এটা ছোটবেলা থেকে সবাই জানো, এই জিনিসটা মনে রাখলে তোমাদের অঙ্ক অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো যারা কেন্দ্রবিন্দুতে পর্যাবৃত্ত গতি আমার ক্লাসটা করছো, তাদেরকে আমি পর্যাবৃত্ত গতির মধ্যে আমি একটা জোনাকি পোকার একটা উদাহরণ দিয়েছিলাম। তো ধরো জোনাকি পোকা বা যে কোনো একটা পোকা আছে, এই পোকাটা এখান থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে এ বিন্দু, খেয়াল করো। তো এই জায়গায় পোকাটা যাত্রা শুরু করলো, এখান থেকে আমি একটা এই জায়গায় পর্দা দিয়ে দিয়েছিলাম, মনে আছে এরকম? তো পর্দা দিয়ে দিয়েছিলাম। এবার জোনাকি পোকাটা কি করতেছিল? এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে নড়াচড়া করতেছিল। তাহলে এই পয়েন্টে যখন আসে, আমি ধরে নিলাম তার যে ছায়াটা, সেই ছায়াটা শুধুমাত্র লম্বালম্বি পথ, ওকে? তাহলে এই পয়েন্টে যখন আসে, এই পর্দাটার উপর তার ছায়াটা কোথায় পড়বে? একদম উলম্ব বরাবর, অর্থাৎ এই জায়গায়। এ থেকে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে কোথায় চলে গেল? বি তে চলে গেল। তাহলে বি তে যখন আসছে তখন তার ছায়াটা কোথায় আছে? একদম পিকে। সো পিকটা কোনটা? এই পয়েন্টটা হচ্ছে আমরা বি দিলাম, এটা হচ্ছে এ। তার মানে প্রথমবার সে উপরের দিকে উঠছে, খেয়াল করো। তাহলে এক নাম্বার ওয়েতে সে কি করছে? এ থেকে বি তে উপরে উঠছে। এইবার বি থেকে আস্তে আস্তে আবার কি করবে? এই দিক দিয়ে এখানে এসে নিচে নেমে যাবে, তার মানে সি তে নিচে নেমে গেল। তাহলে সে এরপরে আবার দুই নাম্বার ওয়েতে কি করছে? নিচে নেমে গেছে, মানে সি তে চলে আসছে। সি থেকে তারপর আবার কোথায় আসবে? আরো নিচে নামতে নামতে আরো নিচে নামা কোথায় চলে আসবে? ডি তে চলে আসবে। তাহলে যখন ডি তে আসছে তখন সে কোথায় চলে আসছে? একদম লোয়েস্ট পয়েন্টে চলে আসছে। আর লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে এই জায়গাটা। সো তখন আমি তাকে দেখছি 3 নাম্বার ওয়েতে সে উপরে উঠছে, 2 নাম্বার ওয়েতে নিচে নামছে, তারপর আরো নিচে নামছে। আর ডি থেকে যখন এ তে আসছে তখন সে কি করছে? আবার উপরের দিকে উঠছে, মানে সে 4 নাম্বার ওয়েতে আবার উপরের দিকে উঠছে, ওকে? তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি? দেখো, সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে উপরের দিকে উঠছে, একবার উপরের দিকে উঠে নিচে নামছে, নিচে নেমে আবার নিচে নামছে, তারপর আবার উপরে উঠছে। এখন এই জিনিসটা যদি আমরা সরণ ভার্সেস টাইমের গ্রাফ দিয়ে দেখি, তাহলে কি রকম হবে দেখবো। আমরা এদিকে নিলাম সরণ, y অক্ষ বরাবর নিলাম সরণ, আর x অক্ষ বরাবর নিলাম হচ্ছে টাইম। তাহলে খেয়াল করো, যখন টাইম একদম জিরো, কাউন্ট এখনো শুরু হয় নাই, তখন সে কোথায় বসে আছে? এই জায়গায় বসে আছে। এই জিনিসটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। এটাকে কি বলতেছি? সাম্যাবস্থা। আর সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে যেই জায়গায় সে স্বাভাবিকভাবে থাকতে চায়, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে সে কোন জায়গায় থাকতে চাচ্ছে? এই x অক্ষ বরাবর থাকতে চাচ্ছে। এটা হচ্ছে আমার x অক্ষ, ধরে নাও এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে? তাহলে x অক্ষ বরাবর থাকতে যাচ্ছে। তাহলে সময় গণনার একদম শুরুতে সে কোথায় আছে? একদম স্টার্টিং এ একদম x অক্ষে আছে, ঠিক আছে? এইবার আস্তে আস্তে সময় কোন দিকে যাচ্ছে? এদিকে ফাস্ট হচ্ছে, মানে এদিকে চলতেছে। তাহলে এটা হচ্ছে মনে করো 0 সেকেন্ড, এখানে মনে করো 5 সেকেন্ড, এখানে মনে করো 10 সেকেন্ড, এখানে 15 সেকেন্ড, এখানে ধরো 20 সেকেন্ড, ওকে? সো
আমরা এদিকে টাইমটা লিখলাম। তো এইবার যেটা হইছে যখন 0 সেকেন্ডে একদম কোথায় ছিল, একদম বেস লাইনে ছিল, তারপর 5 সেকেন্ড পরে সে কোথায় চলে গেছে, বি তে চলে গেছে। বি মানে কোথায়, একদম পিকে। তাহলে পিকটা কোথায়, আমার একদম পিকে, এই যে এখানে। ঠিক আছে, সো এটা হচ্ছে 5 সেকেন্ডে এই জায়গায় চলে আসছে। বি থেকে সি তে আসছে আরো 5 সেকেন্ড লাগে, আমি ধরে নিলাম। তাহলে সি তে আসে আবার কোথায় চলে আসছে, এক্স অক্ষে চলে আসছে না। তাহলে বি থেকে ওই যে পিক পয়েন্ট থেকে নেমে আবার কোথায় চলে আসছে, একদম আবার বেস লাইনে চলে আসছে, মানে এক্স অক্ষে চলে আসছে। ক্লিয়ার? এরপরে সি থেকে আরো নিচে নামতেছে, তাহলে কতটুকু নিচে নামছে, একদম লোয়েস্ট লাইনে চলে আসছে, এই যে লোয়েস্ট লাইন। সো এই লোয়েস্ট লাইনটারে আমি 15 সেকেন্ডে পাইছি, তাহলে এই নিচে নেমে গেছে। ঠিক আছে, তারপর আবার ডি থেকে কোথায় আসছে, এ তে আসছে, রাইট। তাহলে আবার 5 সেকেন্ডে সে কোথায় চলে আসবে, 20 এ চলে আসবে, মানে 20 সেকেন্ডে যে পয়েন্টটা, সেই পয়েন্টে চলে আসবে, মানে এক্স অক্ষে চলে আসবে। তার মানে আমরা এই জায়গাটায় একটা কি গ্রাফ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সাইন গ্রাফ। এটা কি গ্রাফ, সাইন গ্রাফ। সো আমাদের যারা হচ্ছে পর্যাবৃত্ত গতি পড়ছিলাম, তারা এই সমীকরণটাকে কিভাবে লিখছিলাম, y a sin omega t। কোনো সমস্যা নাই, যারা এই জিনিসটা ভুলে গেছো তারা আবার একটু দেখে নিও, তরঙ্গ চ্যাপ্টারে আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের এই ইকুয়েশনটা লাগে। সো এটা একটু কষ্ট করে দেখে নিও, y a sin omega t। ঠিক আছে, এই সমীকরণটা, যে এই সমীকরণে এই যে কি বলে জোড়া বিপক্ষটা ঘটতেছে, অথবা আমরা যদি এটা টাইমের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে এই গ্রাফের মধ্যে দেখো y মানে কোনটা, উপরের দিকে, এই যে এই জায়গায় একটা y, এই জায়গায় একটা y, এই যে 5 সেকেন্ডে y টা কত, সর্বোচ্চ। এটা কি সর্বোচ্চ না? এই সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি, বিস্তার বলি। এই যে 5 সেকেন্ডে যে সরণটা পাচ্ছি একদম বেসলাইন থেকে একদম উপরে যে সর্বোচ্চ সরণটা পাচ্ছি, সেটাকে কি বলি, বেসলাইন থেকে একদম সর্বোচ্চ সরণটাকে বিস্তার বলি। তার মানে এই জায়গায় এই y টা সমান কত পাচ্ছি, a পাচ্ছি। এরকম অনেকগুলো আছে, y1 y2 এরকম। সো এদিকে নিচের দিকে আছে মনে করো এই এরকম y সামথিং লাইক দ্যাট। সো yn এরকম অসংখ্য। সো এখানে কণাগুলো জাস্ট কি করতেছে, উপরে উঠতেছে অথবা নিচের দিকে নামতেছে, জাস্ট মাধ্যমের সাথে কি হচ্ছে, আন্দোলিত হচ্ছে। আর তরঙ্গ কোন দিকে প্রপাগেট করতেছে, তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাম থেকে ডানে। তো তরঙ্গ যাচ্ছে হচ্ছে এদিক থেকে এদিকে, তার তরঙ্গ এগিয়ে যাচ্ছে, আর মাধ্যমের কণাগুলো উপরে নিচে ওঠানামা করতেছে। ক্লিয়ার এতটুকু? এইবার এই জায়গাটার মধ্যে আমি হচ্ছে কয়েকটা জিনিস একটু বুঝাতে চাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা রাখি এই জিনিসটা বুঝলে তোমাদের পরীক্ষার হলে খুব সহজে কয়েকটা জিনিস তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমরা খেয়াল করো, যখন একদম এই জায়গায় ছিল, তখন এই জায়গায় থাকা মানে কোথায়, এ পয়েন্টে আছে, রাইট। আর এ পয়েন্টে থাকা, এ পয়েন্ট থেকে সে ঘুরে পুরাটা আবার কোথায় আসছে, এ পয়েন্টে আসছে। তাহলে তখন সে কোথায় চলে গেছে, এইখানে চলে গেছে। তাহলে এখান থেকে ঘুরে আবার এখানে আসছে, তাই না? এ পয়েন্ট থেকে ঘুরে আবার এ পয়েন্টে আসা মানে কি, এটাকে কি বলে, পূর্ণ পর্যায় বলে। তাহলে এখান থেকে ঘুরে এখানে গিয়ে এখানে আসাটাকে এই যে এই জায়গাটাকে কি বলে, পূর্ণ পর্যায়। আর পূর্ণ পর্যায়ে আমরা জানি কি বলি, পর্যায় একটা তরঙ্গ দৈর্ঘ্য। পূর্ণ পর্যায়ে কি বলে, তরঙ্গ, একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই পুরো জিনিসটাই আমাদের কি হবে, একটা ফুল তরঙ্গ দৈর্ঘ্য, মানে হচ্ছে কি ল্যামডা। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে শুরু করে এখানে গিয়ে আবার এখানে আসা, এটাকে কি বলে, একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এখন এটা একটা ট্রিক আমি তোমাদেরকে এরকম শিখিয়ে দিতে পারি। দেখবা, সবসময় মনে রাখবা, দেখো প্রথমে 1 নম্বরে কি করছে, উপরের দিকে উঠছে। 2 নম্বরে কি করছে, নিচের দিকে নামছে। 3 নম্বরে আবার নিচের দিকে নামছে। 4 নম্বরে উপরের দিকে উঠছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না, দেখো তো, দুইটা উপরের দিকে উঠছে আর দুইটা নিচের দিকে নামছে, এই জিনিসটা মিলে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হয়। তাহলে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে সবসময় দুইটা উপরে উঠবে আর দুইটা নিচে নামবে। খেয়াল করো, এই জায়গায় দেখো তো, এই জায়গায় উপরে উঠছে, একটা উপরে উঠছে, এই জায়গায় একটা নিচে নামছে, এই জায়গায় আরেকটা নিচে নামছে, তার মানে দুইটা নিচে নেমে গেছে। এই যে দেখো, এখানে একটা নিচে নামছে, এখানে একটা নিচে নামছে, তাহলে দুইটা নিচে নেমে গেছে। আর এইখানে কি, আরেকটা উপরে উঠছে, আর এদিকে আরেকটা উপরে উঠছে। তাহলে এই যে একটা উপরে উঠছে, একটা উপরে উঠছে, তাহলে দুইটা উপরে ওঠে আর দুইটা নিচে নামে, এই দুইটা আর দুইটা মিলে কি হয়, একটা পূর্ণ তরঙ্গ হয়। তাহলে এই পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করতে যে সময় লাগে, সেই সময়কে কি বলে, পর্যায়কাল। তাহলে এই জায়গায় আসতে যে সময়টা লাগবে, সেটাকে আমরা কি বলতে পারি, টি। কেন টি কে আমরা কি বলি, পর্যায়কাল বলি। তাহলে এখান থেকে এখানে আসতে তার যে সময়টা লাগবে, সেই সময়টার নাম কি, পর্যায়কাল, মানে হচ্ছে টি। তাহলে এতটুকু পুরোটা যদি টি হয়, তাহলে এর অর্ধেক এই জায়গাটা কতটুকু হবে, t/2। ঠিক আছে, আর t/2 এর অর্ধেক কত, 50 এর অর্ধেক কত, 25। তাহলে এই জায়গায় আসতে কত লাগবে, t/4। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যদি বলি, দেখো তো, এটা যদি একটা পুরো কেক হয়, পুরো কেকের মধ্যে এটা একটা পিস, এটা আরেকটা পিস, এটা আরেকটা পিস, এটা আরেকটা পিস। তার মানে a থেকে b তে যেতে টোটাল 4 ভাগে কয় ভাগ লাগে, 1 ভাগ। এই যে দেখো,
এখান থেকে এখানে বি তে উঠতে, এই যে এ থেকে বি তে আমরা এখানে দেখাই এ থেকে এখানে বি তে উঠতে, এই যে এ থেকে বি তে উঠতে মানে এটা আমরা বি না লিখি, যাই হোক এ থেকে বি তে উঠতে তার সময় লাগে কত 4/1 এই যে t/4। তারপর মোট সময় t/2। তারপরে এই জায়গার সময়টা কত হবে বলো তো? এই জায়গার সময়টা 3t/4। কেন? কারণ a থেকে b তে যেতে 4/1 c তে আসতে 4/2 d তে আসতে 4 ভাগে কয় ভাগ চলে গেছে? 3 ভাগ চলে গেছে। তাহলে এই যে 4/3 তার মানে এটা হচ্ছে আমার d, আর এখানে আসা মানে কি আবার a পয়েন্টে চলে আসে, মানে হচ্ছে টোটাল g আর কি। সো এইটাকে যদি আমরা এখন ল্যামডা দিয়ে বর্ণনা করি তাহলে কিভাবে বলতে পারি? তাহলে এই t থাকা যে কথা, এটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হওয়া কি একই কথা না? তাহলে t এর মতো করে আমরা যদি এখানে ল্যামডা লিখি তাহলে এখানে কত লিখব? λ/2। আর এখানে কত লিখব? λ/4। আর এখানে কত লিখব? 3λ/4। তাহলে t হচ্ছে পর্যায়কাল মানে হচ্ছে সময়, আর ল্যামডা হচ্ছে কি? দৈর্ঘ্য। ল্যামডা কি? দৈর্ঘ্য। মানে ল্যামডা হচ্ছে এক ধরনের পথ। সো আমি এই কথাটা একটু বলতে চাই, সেটা হচ্ছে ল্যামডা জিনিসটা হচ্ছে এক ধরনের পথ। আচ্ছা, এইবার যদি আমি কোণ উৎপন্ন করতে চাই, চলো তো। তাহলে a থেকে যখন b তে যাই, দেখো তো এই জায়গায় কোণ কত উৎপন্ন হইছে? a থেকে b তে এই জায়গায় কোণ কত? 90 ডিগ্রি। সো এখানে আমরা বলতে পারি কি 90। তাহলে a থেকে b তে আসছে, দেখো তো a থেকে কোথায় আসছে? এই যে b তে আসছে। তাহলে এইখান থেকে এখানে আসছে, এই জায়গায় কত কোণ উৎপন্ন হচ্ছে? 90 ডিগ্রি। তার মানে এই জায়গায় কত? π/2 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে একটা π/2, তাহলে এটা কি আরেকটা π/2 না? তাহলে টোটালটা মিলে কত হবে? এটা পাই। বা এইভাবে চিন্তা করো, a থেকে c তে আসা করছে, তাহলে a থেকে যদি c তে আসে তাহলে এখানে টোটাল কোণ কত? 180। এই যে এটা a পয়েন্ট, এটা মনে করো c পয়েন্ট, তাহলে a থেকে c তে আসছে, তাহলে টোটাল এখানে কত কোণ হবে? 180। আচ্ছা, আমি সেটা লাল কালি দিয়ে দেখাই। তারপর যেটা হবে সেটা হচ্ছে, তার মানে 90 ডিগ্রি হইছে, তারপর কত হইছে? 180। তারপর কত হবে? 270। তার মানে এখানে কত হবে? 3π/2। আর লাস্টে কত হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত? টুয়াইস পাই। আচ্ছা, পাই জিনিসটা এটা কি এক ধরনের কোণ না? আর এই কোণটাকে আমাদের তরঙ্গের চ্যাপ্টারের ভাষায় বলে কোণ জিনিসটাকে, মানে থিটাকে আমরা কি বলবো? এটা বলবো দশা। ঠিক আছে? তাহলে ল্যামডাকে আমরা কি বলবো? পথ, আর থিটা বা কোণকে আমরা কি বলবো? দশা বলবো। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে, এইবার আমি এই জায়গা থেকে এক ধরনের শর্টকাট আবিষ্কার করব। এটা তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে দেখছো, হয়তো এরকম ভালো করে দেখছো কিনা আমি জানি না। দেখো, একটা ল্যামডা হওয়ার জন্য, মানে একটা পূর্ণ তরঙ্গ হওয়ার জন্য কতটুকু সময় লাগে? পর্যায়কাল পরিমাণ সময় লাগে, মানে t পরিমাণ সময় লাগে। আর সেই সময় কত কোণ উৎপন্ন হয়? টুয়াইস পাই কোণ উৎপন্ন হয়। তাহলে এই জিনিসটাকে আমরা একটু এখানে লিখে ফেলি, চলো। তাহলে এই জায়গাটা আমি মুছে ফেললাম। তোমরা আশা রাখি এই জায়গাটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানাও, আর যদি না বুঝে থাকো সেটাও আমাকে কমেন্টে জানাও। তাহলে আমি বলতে পারি একটা ল্যামডা তৈরি হওয়ার জন্য, একটা ল্যামডা মানে কি? একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। একটা ল্যামডা তৈরি হওয়ার জন্য যেই সময় লাগে সেই সময় কালকে আমরা কি বলি? পর্যায়কাল। তার মানে একটা ল্যামডা তৈরি হওয়া যে কথা, সেই সময়টাকে কত কাল বলবো? পর্যায়কাল, মানে t। আর সেই সময়ে কত কোণ উৎপন্ন করে? টুয়াইস পাই, মানে হচ্ছে কত কোণ? 360 ডিগ্রি। এই জিনিসটা দিয়ে আমি অনেক কঠিন ম্যাথ খুব সহজে করে ফেলতে পারবো। ঠিক আছে? সো এতটুকু যদি বোঝা হয়ে থাকে তাহলে আমি এখন হচ্ছে এই ছবিটা মুছে ফেললাম। তোমাদের কারো যদি কোনো সমস্যা হয় প্লিজ আমাকে জানাও কমেন্টে। আর এখানে যদি কেউ এখনো না এসে থাকো, মিস করে থাকো, আমাকে একটু আমার একটু রিকোয়েস্ট প্লিজ, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা সেটাও একটু জানাও। তামিম হোসেন খান সামি বলতেছে বুঝেছি ভাই, থ্যাংক ইউ। সুরাইয়া বেগম জানি না। আচ্ছা, সুচিত্রা কর্মকার, তিনটা ইকুয়াল কেন ভাইয়া? ও আচ্ছা, তিনটা ইকুয়াল কেন দিয়েছে? কারণ এটা আমি বোঝাতে চাচ্ছি যে ল্যামডা হওয়া যেই কথা, ওই সময় কালকে যদি আমরা জিজ্ঞাসা করে তাহলে পথের সাথে আমি সময়টাকে তুলনা করছি। এটা মানে তিনটা কাল দিয়ে বোঝানো হয় যে তুলনা আর কি, মানে সদৃশতা বোঝানো হয়। সো ইকুয়াল দিলেও মানে এটা জাস্ট আমরা একটা শর্টকাট আর কি। এখানে তুমি যাই কিছু দাও, এটা তুমি তো আর খাতায় দেখাবা না। ঠিক আছে? এটা হচ্ছে ট্রিক। ওকে, সো এরপরে আর যারা তোমরা বুঝছো, আচ্ছা মুহিব রহমান আমাদের সাথে আছে, ভালো আছো আশা রাখি। তারিকুর রহমান, থ্যাংক ইউ ভাইয়া। নাফিজা বলতেছে হ্যাঁ বুঝছি। ফৌজিয়া সুলতানা বলতেছে সমস্যা নেই ভাইয়া, থ্যাংক ইউ। মশিউর রহমান ফাহিম সহ আব্দুল্লাহ মাহমুদ সবাই বলতেছে বুঝছি ভাই। শুভ চাকমা, থ্যাংক ইউ। তানজিনা নিগার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও। আর এতটুকু পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা এখন কিছু ম্যাথ করব। ঠিক আছে? সো এবার এরকম বলছে, কি বলছে? বলছে যে আচ্ছা পথ যেটা সেটাকে আমরা ল্যামডা বলছি না, আর দশাকে আমরা কি বলছি? থিটা। তাহলে এখন আমাকে বলো তো, যদি বলে যে
ধরো পথ পার্থক্য বের করতে বলছে, পথ পার্থক্য যদি বের করতে বলে দশা পার্থক্য দেয়া আছে, তাহলে কি দেয়া আছে? দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য 2s পাই এর জন্য, ঠিক আছে? তাহলে 2s পাই দশা পার্থক্যের জন্য, 2s পাই দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত হয় বলতো? পথ পার্থক্য হয় ল্যামডা। মানে এই যে সেম থিং, এই যে 2s পাই এর জন্য এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত হতে হবে? ল্যামডা। মানে পথ পার্থক্য, মানে ল্যামডা মানে কি? পথ। মানে পথ পার্থক্য কত হতে হবে? ল্যামডা। আচ্ছা, এই ল্যামডাটাকে আমরা মিটার দিয়ে হিসাব করব, ঠিক আছে? এই ল্যামডাকে আমরা মিটার দিয়ে হিসাব করব। তাহলে 2s পাই দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত হতে হবে? ল্যামডা মিটার। তাহলে 1 ডিগ্রি বা সামথিং 1 কোণ দশা পার্থক্যের জন্য কত হতে হবে? মানে 1 রেডিয়ান, এটা 2s পাই রেডিয়ান। তাহলে 2s পাই রেডিয়ান দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য হচ্ছে ল্যামডা মিটার। তাহলে 1 রেডিয়ান দশা পার্থক্যের জন্য কত হবে? ল্যামডা বাই 2s পাই, ঠিক আছে? সো পথ পার্থক্য আমরা পেয়ে গেছি ল্যামডা বাই 2s পাই। এবার যদি আমাকে বলে থিটা দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য কত হবে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? তাহলে থিটাটা এদিকে উঠে যাবে, তাহলে ল্যামডা ইনটু থিটা বাই 2s পাই, আর সেটাই হবে কি? পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য ইকুয়ালস টু কি পেলাম আমরা? পথ পার্থক্য equals to lambda by 2s pi into theta, আর থিটাটাকে আমরা কি বলতে পারি? দশা পার্থক্য, ঠিক আছে? থিটা মানে কি? দশা পার্থক্য না? থিটাটা হচ্ছে আমাদের দশা পার্থক্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা অলরেডি একটা সূত্র আবিষ্কার করে ফেলছি, একটু মনোযোগ দিই। সেটা হচ্ছে পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি, যেটা হচ্ছে পথ পার্থক্য equals to lambda by 2s pi into দশা পার্থক্য, ঠিক আছে? এইবার আমাদের খুব সিম্পল একটা ম্যাথ দিছে, সেটা হচ্ছে 4 নম্বরের একটা ম্যাথ। আমি একটু রিকোয়েস্ট করব যে ক্যামেরাটা একটু এদিকে ঘোরানোর জন্য। সো 4 নম্বর ম্যাথে যেটা বলছে যে কোন তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য যদি 2s পাই হয় তাহলে পথ পার্থক্য কত? তাহলে আমি আবার একটু রিপিট করি। বলছে যে কোন তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য 2s পাই হয়, তাহলে আমরা কি করব? ঝটপট যখন আমরা ঢাকা ভার্সিটির পরীক্ষা দেব অথবা যখন আমরা এরকম বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেব, এরকম শর্টকাট এরকম যদি ছোট প্রশ্ন আসে শর্টকাট দিয়ে করতে চাই, তাহলে আমরা কি করব? প্রশ্নের চিপাচাপাই আমরা এরকম গ্রাফ করে ফেলবো। বলছে কোন তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য 2s পাই, তাহলে কোন বিন্দুর দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য, তাহলে দুটি বিন্দু, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য মানে কোণের পার্থক্য কত বলতো? এখানে কত কোণ ছিল? 0 ডিগ্রি, আর এখানে কত? 2s পাই। একটু আগে আমরা দেখাইছিলাম। তাহলে এই দুটোর মধ্যে দশা পার্থক্য কত ছিল? 2s পাই। তাহলে 2s পাই এর জন্য আমাদের কি চাইছে? পথ পার্থক্য চাইছে। তাহলে পথ পার্থক্য মানে কি? ল্যামডা। তাহলে ল্যামডাটা এখানে 2s পাই যদি হইতে হয় তাহলে এখানে কত হইতে হয়? ল্যামডা। ওই যে তোমাকে আমি একটু আগে দেখাইছি, তাহলে 2s পাই যদি হইতে হয় তাহলে কি হইতে হবে? ল্যামডা হইতে হবে। তাহলে দেখো এই যে 2s পাই হলে এই জায়গাটা কত হবে? ল্যামডা। মানে এখান থেকে এতটুকু পর্যন্ত কত হবে? ল্যামডা। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যানসার কত হবে? পথ পার্থক্য হবে ল্যামডা। এটা রাজশাহী বোর্ড 2016 এর কোশ্চেন ছিল। ভেরি ভেরি ইজি। সো কোন তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য 2s পাই হলে পথ পার্থক্য কত হবে? খুব সিম্পল। ওই যে 2s পাই যদি হয় তাহলে পথ পার্থক্য কত হয়? ল্যামডা। আজকে যদি এরকম বলতো পর্যায়কাল কত হবে? কত হবে? t হবে। খুব সিম্পল। সো আমরা পারছি, আশা রাখি বুঝছো কিনা একটু আমাকে জানাও। এবার নেক্সট হচ্ছে আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? সো আমরা আশা রাখি তোমরা বুঝতে পারছো 4 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে আমরা 5 নম্বরে চলে যাব। প্লিজ আমাকে একটু জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, আজান পড়তেছে, আমরা জাস্ট কিছুক্ষণের জন্য একটু বিরতি নিই। সো তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও, আজান পড়তেছে, আজান শেষে আমি আবার ক্লাস কন্টিনিউ করতেছি।
ওকে, তাহলে নামাজের পর আমরা আবার ফিরে আসলাম। তো এখন যেটা হচ্ছে 5 নম্বর প্রবলেমটা, 5 নম্বর প্রবলেমটা আমি আবার একটু লিখে দেখাই। 5 নম্বর প্রবলেমটা যেটা বলছে যে এরকম, ওকে। সো এখানে হচ্ছে পি পয়েন্টে আছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা, তারপর হচ্ছে এখানে আর বাকিটা লাগবে না। সো এখানে হচ্ছে একটা কিউ দেয়া আছে আর এখানে হচ্ছে একটা পি দেয়া আছে। সো 5 নম্বর প্রবলেমটা খুবই ইজি, কারণ আমরা জানি তো এগুলো কিন্তু আপনাদের বিভিন্ন বোর্ডের এমসিকিউ কোশ্চেন, এগুলো যে এত ইজি। সো আমি আশা রাখি আপনারা পারেন, যেহেতু আপনাদের 9 10 এর বেসিক থেকে এগুলো পারা সম্ভব। তারপর আমি জাস্ট আজকে একটু ঝালাই করে নিচ্ছি। তো এখানে কি হলো, উপরের দিকে আমরা জানি কি দেয়া থাকে, সরণ, আর এক্স অক্ষের ডান দিকে যেটা দেয়া থাকে সেটা হচ্ছে কি, সময়। আচ্ছা, অনেকে আমাকে এই কোশ্চেনটা করছে, কমেন্টে আমি দেখলাম, সেটা হচ্ছে পথ পার্থক্য জিনিসটা কি সেটা বুঝে নাই। আচ্ছা, পথ পার্থক্য মানে হচ্ছে জাস্ট তরঙ্গ যে দৈর্ঘ্যটা অতিক্রম করে, মানে হচ্ছে তরঙ্গ যে বরাবর যাচ্ছে সেখানে একটা দৈর্ঘ্য অতিক্রম করতেছে না, সেই দৈর্ঘ্যটাকে আমরা পথ পার্থক্য বলতেছি অথবা ল্যাম্ডা বলতেছি আর কি। মানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে বিবেচনা করতেছি সেটাকে আমরা পথ পার্থক্য বলতেছি। ক্লিয়ার? আর দশা হচ্ছে জাস্ট কোণ, যে পরিমাণ কোণ উৎপন্ন করে। যেমন ওই জোনাকি পোকাটা যখন ঘুরতেছিল তখন একদম আদি অবস্থা থেকে, এই যে আদি অবস্থা থেকে এইভাবে উপরে উঠছিল, তার মানে কত কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি উৎপন্ন করছে। তারপর আবার এদিকে গেছে, তার মানে আরো 90, মানে টোটাল কত কোণ, 180 ডিগ্রি। এই কোণটা উৎপন্ন করতেছে, যে কোণটা উৎপন্ন করতেছে সাম্যাবস্থার সাপেক্ষে, সেই কোণটাকে আমরা কি বলতেছি, দশা আর কি। ঠিক আছে? ওকে। তো এখান থেকে পি থেকে কিউ এর কি জানতে চাইছে, বলছে যে প্রদর্শিত তরঙ্গের পি ও কিউ বিন্দুর দশা পার্থক্য কত হবে। তাহলে পি আর কিউ বিন্দুর দশা পার্থক্য মানে কি, কোণ জানতে চাইছে। তাহলে আমরা খুব সহজেই জানি যে দুইবার উঠলে আর দুইবার নামলে কি হয়, একটা পূর্ণ তরঙ্গ হয়। তাহলে এখানে খেয়াল করেন, এই যে এখানে একবার উঠছে, এখানে একবার নামছে, এখানে একবার নামছে, তাহলে দুইবার নেমে গেছে, এখানে একবার উঠছে, তাহলে এখানে কি আরেকবার উঠে গেছে না। তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এই যে এখান পর্যন্ত আমরা একটা পূর্ণ তরঙ্গ, তাহলে পূর্ণ তরঙ্গ সমান আমরা কত জানি, এখানে কত কোণ উৎপন্ন হয়েছে, 2s পাই। কেন কোণ হিসাব করতেছে, কারণ এখানে দশা পার্থক্য বের করতে বলছে, আর দশা পার্থক্য জিনিসটাকে কি বলে, কোণ বলে। ওকে, সো এখানে আমরা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে একটা 2s পাই পেয়ে গেছি। আবার আরেকটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কোথায় আছে, এই যে এই পয়েন্টটাতে আছে। তাহলে আরেকটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে আরেকটা 2s পাই হবে। তাহলে মোট এখান থেকে একদম পুরো এই পর্যন্ত, তাহলে টোটাল এখানে দশা পার্থক্য কত হবে বলতো, 2s পাই। এখানে একটা 2s পাই, এখানে আরেকটা 2s পাই, মানে এখানে 2s পাই না লিখে একবারে 4 পাই লিখে ফেলি। কারণ আদি অবস্থা একদম সাম্যাবস্থা থেকে একদম এই মূল বিন্দু থেকে একবারে এই পর্যন্ত কত, টোটাল 4 পাই। তাহলে এই পর্যন্ত যদি 4 পাই হয়, এইবার তুমি যে কাজটা করো, এই লাইনটাকে আমি ধরে একটু এদিকে শিফট করে দিলাম। ঠিক আছে? তাহলে এদিকে যদি শিফট করে দেই, এই লাইনটাকে এদিকে শিফট করে দিলাম, তাহলে এদিকের লাইনটা কি হবে, একটু এদিকে শিফট হয়ে যাবে। খুব সিম্পল, মানে সাচ লাইক আমি এই y কোণটা এদিকে বাড়াইছি, তাহলে এটাও কি করবে, একটু ডানে সরে যাবে। কতটুকু ডানে সরবে, এই যে π/2 পরিমাণ, এই যে এতটুকু π/2 পরিমাণ, মানে সহজ কথা আমি এটার এদিকে সরাইছি, এটার এদিকে সরাইছি। তাহলে ওই দৈর্ঘ্যটা কত থাকবে, মানে সরি কোণটা কত থাকবে, p থেকে q পর্যন্ত 4 পাই থাকবে। আশা রাখি এটা বুঝছো। আমি আবার বুঝাই, তোমরা যদি না বুঝে থাকো। কি করছি প্রথমে যে কাজটা করছি, এটা খুবই সিম্পল একটা ম্যাথ। আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আচ্ছা এটাকে অন্যভাবে বুঝাই তোমাদেরকে, তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। এই জায়গায় কত দশা পার্থক্য, π/2 আমরা একটু আগে পড়ছিলাম। এই যে এই জায়গাটায় 5 সেকেন্ডে অতিক্রান্ত যে কি বলে কণিক সরণ, মানে যে পরিমাণ দশা উৎপন্ন করছে সেটা হচ্ছে π/2 ছিল। আর এই জায়গায় কত ছিল, পাই। আর এই জায়গায় কত ছিল, 2s পাই, সেটা আমরা পড়ছিলাম এখানে 3π/2। ঠিক আছে? তাহলে এই জায়গায় যদি π/2 হয়ে যায়, এখানে যদি π/2 হয়ে যায়, তাহলে এখান থেকে শুরু হয়েছে, তাহলে এতটুকু আগে কাউন্ট করব না। এই জায়গায় হচ্ছে পি পয়েন্টটা, তাহলে পি থেকে আমরা কোথায় যাব, কিউ পয়েন্ট পর্যন্ত যাব। তাহলে চলো এখান থেকে শুরু করি। তাহলে এখান থেকে শুরু করতেছি, এর আগ পর্যন্ত আমরা ঢেকে ফেললাম। ঠিক আছে? তাহলে এখান থেকে কতটুকু, ফার্স্টে এতটুকু, তাহলে কত, π/2। এখানে কত, এখানে হচ্ছে একটা পাই, এখানে π/2, এখানে পুরোটা কি একটা পাই। এই যে এই পুরোটা একটা কত, পাই আর 2s পাই, মানে ডিফারেন্স কত, পাই। তাহলে এটা একটা পাই, এটা আরেকটা পাই, এটা আরেকটা পাই, আর এতটুকু কত, π/2। তাহলে খুব সিম্পল, এই যে π/2 এখান থেকে শুরু হয়েছে পি বিন্দু থেকে একদম কিউ বিন্দু পর্যন্ত। তার মানে আমাদেরকে ডিসটেন্স কতটুকু জানতে বলতেছে, পি থেকে কিউ। এই যে পি থেকে কিউ, খুবই সিম্পল। তাহলে পি থেকে কিউ যদি বের করতে বলে, তাহলে এখান থেকে স্টার্ট হবে। তাহলে ফার্স্টে π/2, তারপর পাই, তারপর পাই, তারপর আবার পাই, আর এই জায়গাটা কত, π/2। তাহলে সবগুলো যোগ করলে দেখবে যে এখানে 4 পাই আসছে। আসলে এটা খুবই ইজি, খুবই সিম্পল একটা ম্যাথ। সো আমাদের 4 নম্বর শেষ, 5 নম্বর শেষ। এগুলো হচ্ছে আমরা জাস্ট পুরান পড়াগুলো রিভাইজ করতেছি। বিটার অঙ্কে কিন্তু এখনো ঢুকি না, বিটার অঙ্কে একটু করে ঢুকবো। 1 নম্বর অঙ্কটা আমরা একটু করে ফেলি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে, একটু ক্যামেরাটা জুম করলে ভালো হবে। সো 1 নম্বর প্রবলেমটাতে যেটা বলছে সেটা হচ্ছে
দুটি সুরশলাকার কম্পাঙ্ক 256 হার্টজ, খুবই সিম্পল। কম্পাঙ্ক বলে দিছে, কম্পাঙ্ক কত বলে দিছে আমরা আগে লিখে ফেলি, গিভেন দ্যাট দেয়া আছে 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। সো এখানে 1 নম্বর অঙ্কের গিভেন দ্যাট কত দেয়া আছে, f দেয়া আছে কত 256 হার্টজ। আচ্ছা এবার বলছে যে তরঙ্গ উৎপন্ন হয় তার বেগ দেয়া আছে 320 মিটার পার সেকেন্ড, তাহলে v দেয়া আছে কত 320 মিটার পার সেকেন্ড। এবার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর পর্যায়কাল বের করতে বলছে, তাহলে ল্যামডা বের করতে বলছে আর কি বের করতে বলছে, টি বের করতে বলছে। খুবই ইজি, তোমরা 9 10 এ করছো, কিভাবে করবে, v f ল্যামডা, যেহেতু ল্যামডা বের করতে বলছে তাহলে v f ল্যামডা দিয়ে তোমরা কি বের করে ফেলতে পারবা, ল্যামডা বের করে ফেলতে পারবা, আশা করি এটা বাসায় করতে পারবা। আর টি বের করার নিয়ম কি, ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম, টি কি ছিল 1/f, আমরা জানি পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের বিপরীত রাশি, তাহলে টি কি 1/f, তাহলে ওই যে f যেটা দেয়া আছে সেটাকে জাস্ট বিপরীত করে দিব, উল্টা করে দিব, তাহলে আমরা পর্যায়কাল পেয়ে যাব। দ্যাটস ইট, শেষ। আসলে এই সিম্পল অঙ্কটা আমার দেখানোর ইচ্ছা ছিল না, আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা। এবার বলছে কি এই তরঙ্গের গতিপথ বরাবর 30 সেন্টিমিটার দূরত্বের বা দূরবর্তী দুটি কণার দশা পার্থক্য কত। কি বলছে আমি আবার পড়ি, বলছে যে এই তরঙ্গের গতিপথ বরাবর 30 সেন্টিমিটার, তাহলে এখন যে দৈর্ঘ্যটা দেয়া আছে সেই দৈর্ঘ্যটা কি দেয়া আছে 30 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য মানে কি পথ, তার মানে কি দেয়া আছে ল্যামডা দেয়া আছে, তাহলে আমার 30 সেন্টিমিটার জিনিসটা কি একটা পথ দেয়া আছে না, এই পথ পার্থক্য দেয়া আছে। তাহলে চলো এই জায়গার মধ্যে এই যে আমাদের একটু আগে সূত্র বের করছিলাম, তাহলে পথ পার্থক্য অলরেডি আমার দেয়া আছে। কি বের করতে বলছে, বলছে দূরবর্তী দুটি কণার 30 সেন্টিমিটার দূরবর্তী দুটি কণার দশা পার্থক্য কত, তাহলে দশা পার্থক্য বের করতে বলছে না, তাহলে চলো দশা পার্থক্যটা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে সূত্রটা একটু চেঞ্জ করে ফেলি, মডিফাই করে ফেলি। তাহলে দশা পার্থক্য যদি আমরা লিখতে চাই তাহলে সূত্রটা কি হবে বলতো, দশা পার্থক্য ইকুয়ালস টু টুয়াইস পাইটা এদিকে চলে আসবে, ল্যামডাটা নিচে চলে যাবে, তাহলে টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু কি হবে পথ পার্থক্য, ঠিক আছে। তাহলে আমার টুয়াইস পাই বাই ল্যামডা যেটা আছে, আর হ্যাঁ অবশ্যই আরেকটা কথা, টুয়াইস পাই এটা কিন্তু রেডিয়ানে হতে হবে, ঠিক আছে, এটা ডিগ্রিতে পাই মানে এখানে ডিগ্রিতে বসালে হবে না, এটা রেডিয়ানে দিতে হবে। তাহলে টুয়াইস পাই বাই কি ল্যামডা, আর ল্যামডা একটু আগে আমরা 1 নম্বর অঙ্কে বের করছিলাম v f ল্যামডা দিয়ে, সেই ল্যামডার মানটা এখানে বসাই দেব। আর পথ পার্থক্য কত বলছে, বলছে যে 30 সেন্টিমিটার, আমরা কি এটা সেন্টিমিটারে রাখবো না মিটারে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো। তাহলে 30 সেন্টিমিটার কে আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে কত হবে 30/100। এটা কি দেয়া আছে, ওই যে আমি আবার বলতেছি ওই তরঙ্গের গতিপথ বরাবর 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এটা কি একটা দৈর্ঘ্য না, আর পথ মানে এটা একটা পথের পার্থক্য, মানে কি ল্যামডা দেয়া আছে, ওই যে পথ পার্থক্যটা দেয়া আছে, ঠিক আছে। আর ওই ল্যামডাটা যেটা সেটা কোনটা, সেটা হচ্ছে একটু আগে আমরা v f ল্যামডা দিয়ে যেটা বের করছিলাম প্রথম অঙ্কের ক্ষেত্রে, ওই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা ল্যামডা যেটা বের করছিলাম। সো ওই ল্যামডার মানটা এখানে বসাই দেব, আর এটা হচ্ছে 30/100 মানে হচ্ছে মিটারে নিয়ে যাব, এখান থেকে যে মানটা আসবে সেটাই হবে কি আমার দশা পার্থক্য। সো আশা রাখি 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো, যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাও, আর যদি না বুঝে থাকো সেটাও আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ। সাবিনা যে বলতেছে ভাইয়া আরেকবার একটু বলেন। ঠিক আছে, 4 পাই কোথা থেকে আসলো, 3 পাই হবে না, ফৌজিয়া সুলতানা এটা 3 পাই হবে না ভাই, এটা 4 পাই হবে। একটু কষ্ট করে তুমি আবার প্রবলেমটা দেখো, p থেকে q এর যে মধ্যবর্তী দশা পার্থক্যটা সেটা জানতে চাইছে, সেটা 4 পাই হবে, 3 পাই হবে না। তুমি ওই যে আলাদাভাবে যোগ করে দেখো বাসার মধ্যে, তাও এটা 4 পাই হবে, ঠিক আছে। আর তারপর কি বলতেছে, তারপর হচ্ছে তারিকুর রহমান বলতেছে যে ভাই বলছি রোজা, নাফিসা, তারপর রিদিতা, তারপর হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ, মাইশা, মন্দিরা পাল। আচ্ছা মন্দিরা পাল কি বলতেছে, ভাইয়া ম্যাথ কোলার কোশ্চেন তো একটু করালে ভালো হয় কারণ কোশ্চেন দেখা যায় না। আচ্ছা কোশ্চেনটা দেখা যায় না, কোশ্চেনটা একটু করালে ভালো হয়, মানে কোশ্চেনটা একটু লিখে দেবে এরকম বলতেছো, চেষ্টা করব তাহলে কোশ্চেনটা। আচ্ছা কোশ্চেনটা একটু ছোট হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট, একটু জুম করে দিলে মনে হয় ভালো হবে, তারপর আমি একটু বলে বলে আবার লিখে দেব, ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে আমার কথা থেকে শুনে নিও। আচ্ছা রায়ান আলমগীর বলছে ভাইয়া থ্যাংক ইউ। তাসনা মানিশা বলতেছে লেখা বোঝা যায় না, আবার চেষ্টা করতেছি ভাইয়া, তারপরেও যখন আমরা মুখে মুখে বলি তখন একটু মনে হয় মনোযোগ দিলে বুঝতে পারবা। জামিনুর রহমান ভাইয়া ম্যাথের কোশ্চেনগুলো জুম করলে ভালো হয়, ঠিক আছে আমি জুম করে দিচ্ছি। ফৌজিয়া সুলতানা বলতেছে আরেকবার বুঝান ভাইয়া, কোন অঙ্কটা, যে অঙ্কটা এখন বুঝেছি সেই অঙ্কটা আরেকবার বুঝাবো, ঠিক আছে কোনো সমস্যা নেই, আবার আরেকবার সেম অঙ্কটা বুঝাচ্ছি। একটু
এই শোষণের কম্পাঙ্ক f দেয়া আছে আর কি দেয়া আছে v দেয়া আছে। তাহলে f আর v দেয়া থাকলে এখন আমাকে কি বের করতে বলছে, ল্যামডা বের করতে বলছে। তাহলে ল্যামডা বের করার সূত্র কি, ল্যামডা বের করার সূত্র হচ্ছে v f ল্যামডা। তাহলে ওইখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাব, কারণ v আর f দেয়া আছে। এই যে এটা হচ্ছে f দেয়া আছে আর এটা হচ্ছে v দেয়া আছে, ঠিক আছে। কম্পাঙ্ক দেয়া আছে 256 হার্টজ আর বেগ দেয়া আছে 320 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা কি পেয়ে গেছি, ল্যামডা পেয়ে গেছি, ঠিক আছে। এইবার আমাকে পর্যায়কাল বের করতে বলছেন। তাহলে পর্যায়কালের সূত্র কি, খুব সিম্পল, আমরা বাচ্চাকালে করছিলাম t কি 1/f। তাহলে এখান থেকে পর্যায়কালের আমরা মান বের করতে পারবো, কারণ f এর মান দেয়া আছে, f এর মান কত দেয়া আছে 256 হার্টজ, ক্লিয়ার। এরপরের লাইন যেটা, সেটা করার জন্য আমি অঙ্কটা করতেছিলাম, সেটা হচ্ছে এই তরঙ্গের গতিপথ বরাবর 30 সেন্টিমিটার দূরবর্তী দুটি কণার দশা পার্থক্য কত। তাহলে 30 সেন্টিমিটার যেটা দেয়া আছে সেটা কি দেয়া আছে, এটা একটা পথ দেয়া আছে, আর পথ জিনিসটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ল্যামডা দিয়ে, মানে পথ পার্থক্য দেয়া আছে। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা শিখছিলাম দশা পার্থক্যের সূত্রটা, সেই দশা পার্থক্যের সূত্রটা থেকে আমরা পথ পার্থক্যের সূত্রের সম্পর্কটা আমরা একটু যদি বলি, তাহলে এই যে পথ পার্থক্যের এদিকে টুয়াইস পাই বাই ল্যামডাটা যদি নিয়ে আসা করি, তাহলে দশা পার্থক্য ইকুয়ালস টু কি লিখতে পারি, দশা পার্থক্য ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, ক্লিয়ার। তাহলে টুয়াইস পাই বাই ল্যামডা, এই টুয়াইস পাই বাই ল্যামডা আছে, আর পথ পার্থক্য কত বলে দিছে, এই জায়গায় গতিপথ বরাবর কত বলে দিছে 30 সেন্টিমিটার। তাহলে ওই পথ পার্থক্যটা 30 সেন্টিমিটার এখানে বসাই দিছে, আর সেন্টিমিটারটাকে আমাদের কি নিতে হবে, মিটারে নিতে হবে, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। আর এখান থেকে পাই এর মানটা অবশ্যই রেডিয়ানে নিব, মানে হচ্ছে 3.1416। তারপরে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই হবে কি, দশা পার্থক্য, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আশা রাখি বুঝতে পারছো। তারপরে যদি না বুঝো তাহলে আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের সাথে নেক্সট যে ম্যাথটা করব সেটা আমরা এখন করতে যাচ্ছি। আমাদের এখান থেকে দশা পার্থক্যের একটা মান আসবে, সেই মানটা আমরা বের করে ফেলবো। আর ভালো হয় তোমরা পায়ের মানটা পাই রেখে দিও, যেহেতু আমরা এখানে দশা পার্থক্য মানে কোণ বের করব, তার মানে পায়ের মানটা পাই রেখে দিলেই ভালো হবে, মানে এটাকে আর রেডিয়ানে নিতে হবে না বা ডিগ্রিতে নিতে হবে না, ঠিক আছে। সো এখানে পাইটাকে পাই রেখে দিয়ে দশা পার্থক্যটা জাস্ট পাই চলে আসবে, ওকে। সো এইবার আমরা একটা চমৎকার একটা ম্যাথ করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে করলে অনেকটা সময় লাগবে, কিন্তু যদি সেটা আমরা শর্টকাট দিয়ে করি তাহলে আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। দেখো একটু আগে তোমরা যে সূত্রটা শিখছো সেটা হচ্ছে দশা পার্থক্য ইকুয়ালস টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। আচ্ছা, এখন যদি এরকম একটা কোশ্চেন বলে, দেখো একটা কোশ্চেন আমি দিতেছি, কোশ্চেনটা বলছে যদি দুটি কণার পথ পার্থক্য ল্যামডা বাই 8 হয়, তাহলে দশা পার্থক্যটা এটা আমরা পাই রাখবো, এটা আর রেডিয়ান বা ডিগ্রিতে বসানোর দরকার নেই, পাই রাখবো। তাহলে দশা পার্থক্য ও পর্যায়কাল কত। সো এই টাইপের অঙ্ক প্রায় তোমাদের ভার্সিটি কোশ্চেনে আসে, ঠিক আছে। তো দশা পার্থক্য কত বলে দিয়েছে, পথ পার্থক্য কত বলে দিয়েছে, ল্যামডা বাই 8। তাহলে পথ পার্থক্য যদি ল্যামডা বাই 8 হয়, তাহলে দশা পার্থক্য পর্যায়কাল কত। আমরা সিম্পলি এই সূত্রের মধ্যে বসে আমরা অঙ্কটা করতে পারি, এটাও হয়। আমরা চাইলে এই ট্রিকটা ইউজ করতে পারি, এই ট্রিকটা ইউজ করলে খুব সহজে তাড়াতাড়ি করা যায়। খেয়াল করো, আমরা এখানে ল্যামডা যখন হবে তখন পর্যায়কাল কত হবে, t, আর তখন দশা পার্থক্য কত হবে, 2s পাই। এখন আমাদের পথ পার্থক্য বা এখানে তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবটা কত বলে দিয়েছে, পথ পার্থক্যের হিসাবটা ল্যামডা বাই 8। তাহলে আমরা যে কাজটা করব, এটাকেও 8 দিয়ে ভাগ করে দিব, এটারও 8 দিয়ে ভাগ করে দিব, এটারও 8 দিয়ে ভাগ করে দিব, খুব সিম্পল। তাহলে ল্যামডা বাই 8 যখন হবে তখন পর্যায়কাল কত হবে, t বাই 8, আর তখন 2 আর 8 দিয়ে কাটাকাটি করলে পাই বাই 4। তার মানে তখন পর্যায়কাল হবে t বাই 8 আর দশা পার্থক্য কত হবে, পাই বাই 4। তার মানে আমাদের অ্যানসার দশা পার্থক্য হচ্ছে খুব সিম্পল, মানে এক লাইনে আমরা করে ফেলছি। দেখো দশা পার্থক্য হচ্ছে কত, পাই বাই 4, আর পর্যায়কাল কত, t বাই 8। ব্যাস শেষ। আমি চাই তোমরা এই শর্টকাটটা ইউজ করে খুব দ্রুত করে ফেলো। দশা পার্থক্য পথ পার্থক্যের এরকম সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র এটা ঐকিক নিয়ম, এটা সূত্র না ঠিক বলা যায় না। সো এরকম করে যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে খুব দ্রুত অঙ্ক করতে পারবো যদি এই ট্রিকটা মনে রাখি। তাহলে আমি এবার আরেকটা কোশ্চেন দিই, এবার তোমরা সেই কোশ্চেনের অ্যানসারটা আমাকে কমেন্টে বলবা দ্রুত, ঠিক আছে। সো এবার আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, যদি দশা পার্থক্য পাই বাই 4 হয়, তাহলে ল্যামডা মানে পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্য
ও পর্যায়কাল কত? তাহলে যদি দশা পার্থক্য π/4 হয় তাহলে পদ পার্থক্য ও পর্যায়কাল কত সেইটা এবার তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। আশা রাখি তোমরা বুঝতেছো ভাইয়া। শুভ চাকমা বলতেছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। বাশির আহমেদ জি ভাই এখন বুঝছি। নাফিজা বেগম বলতেছে সাউন্ড অনেক কম। আশা রাখি তুমি একটু ইয়ারফোন ইউজ করো ভাইয়া। ফজিয়া সুলতানা ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ওয়েলকাম। ইসরাত জাহান আছে আমাদের সাথে, জামিলুর রহমান, রায়ন আলম, মাইশা সহ, মন্দিরা পাল সহ আর অনেকেই আছে, সৌরভ ভাই আছে আমাদের সাথে। সো তোমরা যদি এই অঙ্কটা আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটার অ্যানসার কত আসবে সেটা আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া। যদি দশা পার্থক্য π/4 হয় তাহলে পদ পার্থক্য ও পর্যায়কাল কত হবে? তাহলে আমরা ওই ট্রিকটা ইউজ করে তাড়াতাড়ি বের করে ফেলব। দশা পার্থক্য যেহেতু π/4 বলছে, সো আমি এখন করে দিচ্ছি, আপনারা কেউ কি কমেন্ট করছেন কিনা দেখেন। যখন ল্যামডা থাকবে তখন ওই সময় কি হবে, t পর্যায়কাল হবে আর দশা পার্থক্য কত হবে 2π বা টুয়াইস পাই। সো এইবার দশা পার্থক্য কত বানাতে হবে, প্রশ্নে কি বলছে π/4। তাহলে কত দিয়ে ভাগ দিলে এখানে π/4 হবে? 8 দিয়ে ভাগ দিলে, খুব সিম্পল। এই যে 2 আর 8 কাটাকাটি করলে কত 4, তার মানে 8 এর 8 দিয়ে ভাগ করবে, 11 এর কি 8 দিয়ে ভাগ করবে না, 11 এর কি 8 দিয়ে ভাগ করবে না। আমি জাস্ট আগের অঙ্কটা জাস্ট পুরো অঙ্কটা আজকে বলছি, এখন বলছি। সো π/4 যদি হয় তাহলে পর্যায়কাল কত হবে t/8 আর পদ পার্থক্য কত হবে λ/8। আশা রাখি এটা বুঝছেন। শুভ চাকমা আমাকে বলছে পদ পার্থক্য π/2, সরি পদ পার্থক্য ভাইয়া ল্যামডা আসবে, কারণ পদ পার্থক্যের ক্ষেত্রে কখনো পাই আসবে না, দশা পার্থক্যের ক্ষেত্রে পাই আসবে। পর্যায়কাল t/4, পর্যায়কাল t/8 আসবে ভাইয়া, কারণ পুরোটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই জায়গায় কিন্তু টুয়াইস পাই ছিল। তাহলে টুয়াইস পাই থাকলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে এদিকেও 8 দিয়ে ভাগ করতে হবে, এদিকেও 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ 2 আর 8 কাটাকাটি করলে π/4। এই যে প্রশ্ন করতে যেটা বলছে পদ পার্থক্য দশা পার্থক্য π/4। সাবরিনা জেমির आंसर ঠিক আছে। হৃদয় বলতেছে টুয়াইস পাইটা ভাইয়া এটা টুয়াইস পাই অ্যাকচুয়ালি না, আমাদের দশা পার্থক্য এবার দেয়া আছে π/4 দেয়া আছে, একটু ঠিক করে নাও। বাশির আহমেদ t/8 and λ/4, সরি t/8 ঠিক আছে, বাট এটা হবে λ/8, কারণ যখন ভাগটা দিব তখন তো একসাথে ভাগ দেব, তাহলে এদিকে 8 দিয়ে ভাগ দিলে এদিকে 8 দিয়ে ভাগ দেব, এদিকে 8 দিয়ে ভাগ দেব। শুভ চাকমা জি ভাইয়া বুঝতে পারছে, ইসরাতুল মিয়া λ/8 and t/8, দ্যাটস রাইট। রায়ন আলমগীর সহ ঠিক আছে। নাফিজা বেগম λ/4 and t/4, সরি এখানে 4 দিয়ে ভাগ দিচ্ছ না, তুমি 8 দিয়ে ভাগ দিচ্ছ। সো এখানে 8 দিয়ে ভাগ দিলে দুইটাই λ/8 আর t/8 হবে। মশিউর রহমান ফাহিম একটু অ্যানসারটা ঠিক করে নাও। সামি অ্যানসার ঠিক আছে। মন্দিরা পাল অ্যানসারটা ঠিক করে নাও, ধন্যবাদ। ওকে, সো সাইফুল্লাহ সোহান এবার ঠিক আছে, π/4 বলে t/8 হবে আর λ/8 হবে। চিন্ময় বিশ্বাস, দ্যাটস অলরাইট, t/8 হ্যাঁ ঠিক আছে। ফজিয়া সুলতানা থ্যাংক ইউ। সো তোমারটা হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। সো এই অঙ্কগুলো আমরা এই শর্টকাট ইউজ করে খুব দ্রুত করে ফেলতে পারবো। সো আমাদের মোটামুটি অঙ্কের শর্টকাটগুলো দেখানো হয়ে যাচ্ছে সাথে সাথে। সো তোমাদের যে বন্ধু বান্ধবীরা এখনো আসে না লাইভ ক্লাসে বা যারা আইসা সেরে ঘুমাইতেছে তাদেরকে একটু জাগাতে বলো, কারণ অনেক ভাইয়ের ক্লাসে ঘুমানো একদমই পছন্দ করি না আমি। তো এখন হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটা আমি আর করব না, তোমরা নিজেরাই পারবা আমি জানি। তারপরও আমি একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা আমি একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে এরকম, ধরো যদি একটাই তরঙ্গ থাকে বা একটা তরঙ্গ, বা মনে করো আমার কথা যদি চিন্তা করো, আমি ধরো বায়ুতে যেরকম আছি পানিতে গেলে একই রকম থাকবো, আমার চেঞ্জ কখনো আসবে না। সো আমি বায়ুতে যাই অথবা পানিতে যাই, আমার চেঞ্জ কখনো, মানে আমার স্বকীয় বৈশিষ্ট্য এখানে যা আছে বায়ুতে যা আছে পানিতে গেলে ঠিক সেরকমই থাকবে। তাহলে ভিন্ন ভিন্ন মাধ্যমে কি লিখতেছি, ভিন্ন ভিন্ন মাধ্যমে, ভিন্ন ভিন্ন মাধ্যমে একই তরঙ্গের কি সেম থাকবে, f সেম থাকবে। এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা 9 10 পড়ছো, তারপর আমি আবার একটু রিক্যাপ করতেছি। আর যদি একই মাধ্যমের কথা বলে, একই মাধ্যমের কথা যদি বলে, তাহলে এখানে ভিন্ন ভিন্ন তরঙ্গের কথা বলবে। এখন ভিন্ন ভিন্ন তরঙ্গ মানে কি, মানে আলাদা আলাদা মানুষ, আমি একরকম মানুষ আর মনে করো আরেকজন মানুষ আছে, আরেকটা মানুষ আছে।
তাহলে আমি এবং আরেকজন মানুষ দুইজন এখন কোন মাধ্যমে আছি? একই মাধ্যমে আছি। তাহলে একই মাধ্যমে দুইজনের কি সেম থাকে? ব্যাক সেম থাকে। তাহলে একই মাধ্যমে ভিন্ন ভিন্ন তরঙ্গের কি সেম থাকবে? ভি সেম থাকবে। সো এই দুইটা কথা তোমরা সবসময় মনে রাখবা প্লিজ। সো এই দুইটা কথা প্লিজ সবসময় মনে রাখবা। এইবার আমরা হচ্ছে পরের অঙ্কটাতে চলে যাই। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 320 হার্টজ কম্পাঙ্কে একটি শোষণাকা হতে বাতাস ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত দেয়া আছে? 3.9 মিটার। তাহলে 320 হার্টজ কম্পাঙ্কের তাহলে কম্পাঙ্ক কত দেয়া আছে? আমরা 2 নম্বর অঙ্কে f দেয়া আছে 320 হার্টজ, ঠিক আছে। এবার বাতাস ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত বলছে? 3.9 মিটার। আচ্ছা, বাতাস ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলছে যেহেতু, তাহলে বাতাসে আমরা বাতাস আর কোথায় বলছে? পানিতে। শোষণাকা থেকে একটাই তরঙ্গ নাকি? তাহলে এখানে 320 হার্টজ কম্পাঙ্ক, তার মানে f দেয়া আছে আর ল্যামডা দেয়া আছে, ল্যামডাদের পার্থক্য দেয়া আছে। তাহলে ল্যামডা কোথায় কোথায় পার্থক্য? একটা হচ্ছে ল্যামডা বাতাসে আছে এয়ারে, আরেকটা হচ্ছে কোথায় আছে? w তে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে ল্যামডা a বড় হবে নাকি ল্যামডা w বড় হবে? সেই জিনিসটা আমাকে একটু বলতে হবে। ল্যামডা a বড় হবে নাকি ল্যামডা w বড় হবে? ঠিক আছে, এটা আমি একটু কমেন্টে জানাও। এটা কি ল্যামডা a ল্যামডা w 3.9 মিটার হবে নাকি ল্যামডা w ল্যামডা a 3.9 মিটার হবে? এই কোনটা সঠিক? ল্যামডা a ল্যামডা w নাকি ল্যামডা w ল্যামডা a? কেন কোনটা সঠিক হবে সেটা আমাকে একটু আবার কমেন্টে জানাও। আমি একটু হিন্ট দিতে পারি, সেটা হচ্ছে আমরা জানি v কি f ল্যামডা, রাইট? তো আমাদের যদি v f ল্যামডা থাকে, যদি f সেম থাকে, f কেন সেম থাকে? বলছে 320 হার্টজ কম্পাঙ্কের একটি শোষণাকা হতে বাতাস ও পানিতে তরঙ্গের পার্থক্য। তার মানে 320 হার্টজ এটা কি বাতাসে তুমি নিয়ে যাচ্ছ, এটা কি আবার কোথায় নিয়ে যাচ্ছ? পানিতে নিয়ে যাচ্ছ। তার মানে ওই 320 হার্টজটাকে কি করতেছ না? চেঞ্জ করতেছ না। তাহলে f কি আছে? সেম আছে। তাহলে f যদি সেম থাকে, তাহলে v প্রপোর্শনাল টু কি? ল্যামডা, রাইট? f যদি কনস্ট্যান্ট হয় তাহলে v প্রপোর্শনাল টু কি? ল্যামডা। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি বেগ যদি বেশি হয় তাহলে ল্যামডা কি হবে? বেশি হবে। তাহলে পানিতে বেগ বেশি শব্দের নাকি বায়ুতে বেশি? কোথায়? পানিতে। কেন পানিতে কত? পানিতে শব্দ তরঙ্গের বেগ কত? 1452 মিটার পার সেকেন্ড। আর বায়ুতে কত? 332 মিটার পার সেকেন্ড। তাহলে পানিতে যেহেতু বেশি, তাহলে যার বেগ যত বেশি ল্যামডা তার তত বেশি হবে। তাহলে পানিতে যেহেতু vw বেশি, তাহলে ল্যামডা w কি হবে? বেশি হবে। তাহলে ল্যামডা w বড় হলে তাহলে ল্যামডা w আগে আসবে। তাহলে ল্যামডা w ল্যামডা a কি হবে? 3.9 মিটার। সো আশা রাখি তোমরা বুঝতে পারছো উপরের লাইনটা হবে না, হবে কি ল্যামডা w ল্যামডা a কি 3.9 মিটার। সো এইবার আমরা ওই যে ছোটবেলায় সেই সূত্র v আমরা কি জানি? f ল্যামডা। তাহলে ল্যামডা কি হবে? v বাই f। তাহলে ল্যামডা w আমরা কি লিখতে পারি? vw বাই fw লিখো না, কারণ একটাই কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক যেহেতু সেম, তাহলে fw যেটা হবে fa ও সেম হবে। তাহলে fw আর f a কে আমরা f ধরে নিলাম, ঠিক আছে? তাহলে vw বাই f মাইনাস ল্যামডা a এর আমরা কি লিখতে পারি? va বাই f, ঠিক আছে? ইকুয়ালস টু 3.9। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 1 বাই f কমন নিব, কমন নিয়ে vw মাইনাস va ইকুয়ালস টু কত? 3.9। আর সেই ক্ষেত্রে আমার f এর মান দেয়া আছে আর তরঙ্গের পার্থক্য মানে 3.9 দেয়া আছে, আর বায়ুতে শব্দের বেগ দেয়া আছে 345 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ যেটা ওই তাপমাত্রায় দেয়া আছে, যে তাপমাত্রায় বলছে সেই তাপমাত্রায়, তার মানে শব্দের বেগ মানে কি? v air দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে vw এর মানটা বের করতে পারবো। আশা রাখি এটা তোমরা বাসায় করতে পারবে। ওকে, সো আমরা এটা শেষ করে ফেললাম। এখানে যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে যাওয়ার আগে আমরা 6 নম্বর অঙ্কটা একটু করে ফেলবো। 6 নম্বর অঙ্কটা করে তারপর হচ্ছে আমরা প্রায় শেষের দিকে 3 নম্বর এবং হচ্ছে আমাদের বিটের দুইটা অঙ্ক আছে, খুব মজার দুইটা বিটের অঙ্ক করে আমরা আজকে ক্লাস থেকে বিদায় নেব, ঠিক আছে? সো বাসির রহমান বলতেছে ভাইয়া আবার একটু বলেন কোন জায়গাটা ভাইয়া? সেটা বুঝি নাই। মাহমুদ আসিফ আমাদের সাথে আছে। হ্যাঁ, ল্যামডা a বড় না ল্যামডা w বড়? আচ্ছা, ল্যামডা a বড় হবে না ল্যামডা w বড় হবে সেটা আমি আবার একটু বুঝাই। আমরা জানি যে v কি f ল্যামডা। এই জায়গায় কম্পাঙ্ক কয়টা দেয়া আছে? একটা দেয়া আছে। তাহলে কম্পাঙ্ক যেহেতু একটা দেয়া আছে, সেটা বাতাসে যা হবে পানিতেও তাই হবে। তাহলে বাতাস আর পানিতে কম্পাঙ্কটা কি আছে? ফিক্সড আছে। তাহলে ফিক্স থাকলে এই f টা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে v আর ল্যামডা পরস্পরের কি হবে? সমানুপাতিক হবে। তাহলে v প্রপোর্শনাল টু কি? ল্যামডা, ঠিক আছে? তাহলে v প্রপোর্শনাল টু ল্যামডা, এখান থেকে আমরা কি বুঝতেছি? v
ভি এর মান যত বেশি হবে ল্যামডার মান তত বেশি হবে, ভি বাড়লে ল্যামডা বাড়বে। তাহলে যদি বাতাসে বেগ বায়ুতে শব্দের বেগের কথা চিন্তা করি আর পানিতে শব্দের বেগের কথা চিন্তা করি, কোথায় বেগ বেশি? আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিন্তা করি, তাহলে আমরা জানি যে পানিতে শব্দের বেগ বেশি, তার মানে VW টা আমরা বেশি। আর VW যদি বড় হয় তাহলে ল্যামডা W কি হবে? বড় হবে। তাহলে ল্যামডা W যদি বড় হয় তাহলে যে বড় হয় সে আগে আসে, তাহলে ল্যামডা W আগে আসবে, ল্যামডা A পরে যাবে। ঠিক আছে? আশা রাখি বুঝতে পারছো। আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা, প্লিজ একটু কমেন্ট করে জানাও। আমি এটা মুছে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথে চলে যাব। 6 নাম্বার ম্যাথটা আমরা একটু পড়ি। সো 6 নাম্বার ম্যাথে কি বলছে? 6 নাম্বার ম্যাথটা আপনারা হয়তো পড়তেছেন, আমি আবার একটু উচ্চারণ করে বলি। বলতেছে যে দুটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 1 মিটার আর 1.01 মিটার দেয়া আছে। তাহলে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা 1 দেয়া আছে মনে করো 1 মিটার, আর ল্যামডা 2 দেয়া আছে হচ্ছে 1.01 মিটার। এবার বলছে তরঙ্গ দুটি একটি গ্যাসে 6 সেকেন্ডে 20টি বিট উৎপন্ন করে। 6 সেকেন্ডে কয়টা বিট? 20টা বিট উৎপন্ন করে। তাহলে আমরা n এর মান যদি বের করতে চাই, তাহলে আমরা 6 সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন করে? 20টা। তাহলে আমরা লিখব যে 6 সেকেন্ডে উৎপন্ন করে কয়টা বিট? 20টি বিট। সুতরাং 1 সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন করবে? 20/6 এতটি বিট। আর আমরা জানি আমাদের বিট সমান, একটু আগে আমরা পড়ছিলাম, বিট মানে হচ্ছে কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য। বিট মানে কি? কম্পাঙ্কদ্বয়ের পার্থক্য, f1 f2 অথবা f2 f1। সো আমরা এখানে একটা ডিফারেন্স চিহ্ন হিসাব দিয়ে দিলাম। সো n কি ছিল? f1 ডিফারেন্স f2, যেটা বড় হবে সেটা আগে আসবে, যেটা ছোট সেটা পরে যাবে। তাহলে n যদি f1 ডিফারেন্স f2 হয়, সেই ক্ষেত্রে আমাদের কয়টা বিট 1 সেকেন্ডে উৎপন্ন হচ্ছে? 20/6। তার মানে n এর মান হচ্ছে কত? 20/6। এবার আমাদের হিসাব করতে হবে f1 বড় নাকি f2 বড়। সো আগের কনসেপ্ট থেকে আপনারা একটু এটার ক্ষেত্রে একটু বলেন তো কে বড় হবে, আমাকে একটু কমেন্টে জানান। এখানে কি f1 বড় হবে নাকি f2 বড় হবে? ল্যামডা 1 আর ল্যামডা 2 টা দেখে একটু আমাকে জানান। আমি আবার একটু হিন্টস দেই, v f ল্যামডা। সো এখানে দেখা যাচ্ছে ল্যামডা 1 দেয়া আছে 1 মিটার আর ল্যামডা 2 দেয়া আছে 1.01 মিটার। তাহলে ল্যামডা 2 টা দেখা যাচ্ছে বড় ল্যামডা 1 এর তুলনায়। যদি ল্যামডা 2 টা বড় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনটা বড় হবে আমাকে একটু বলেন। আপনারা একটু কমেন্টে জানান, আমি একটু দেখি আপনারা বুঝতেছেন কিনা। মানিক বলতেছে জি ভাই বুঝতে পারছি, থ্যাংক ইউ। ফৌজিয়া সুলতানা বুঝতে পারছি বাট তুলতে পারছি না, কোনো সমস্যা নাই, তুমি পরে তুলে নিও, আর ভিডিও তো থাকবেই, তুমি তখন দেখে নিও আর কি। সাদাত হোসেন খান তুষার, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। f2 বড় হবে, মন্দিরা পাল বলতেছে f2 বড় হবে। বাকিরা একটু আমাকে কমেন্টে জানান কোনটা বড় হবে কোনটা ছোট হবে প্লিজ। সাবরিনা জেমি বলতেছে বুঝতেছি না ভাইয়া, কোন অংশটা বুঝো নাই ভাইয়া, আমাকে আবার একটু বলো। আমি আবার 6 নম্বর অঙ্কটা রিপিট করতেছি, কোনো সমস্যা নাই, তোমরা আমাকে একটু আবার বলো। তামিম হোসেন খান স্যার বলতেছে f1 বড়, চিন্ময় বিশ্বাস f1 বড়, নাদিয়া শেখ বলতেছে f2 বড় হবে। রায়হান আলম কি বলতেছে ল্যামডা 2, ল্যামডা 2 বড়, ঠিক আছে। ল্যামডা 2 যদি বড় হয় তাহলে f1 বড় হবে নাকি f2 বড় হবে সেটা আমাকে একটু বলো। ছয় নম্বর অঙ্কটা আমরা আবার একটু দেখি। ওকে, সো সাদাত হোসেন খান তুষার বলতেছে f2, সাইফুল হোসেন বলতেছে f1, এমটি মানিক বলতেছে f1, চিন্ময় বিশ্বাস বলতেছে f1 বড় হবে। আচ্ছা, ফজিয়া সুলতানাকে প্রশ্নগুলো দিয়ে দিব। মন্দিরা পাল বলতেছে f1 বড় হবে। তাহলে আমি একটু চেক করি এটা, যেহেতু আপনারা বুঝেন নাই আমি আবার বলতেছি। প্রশ্নটার মধ্যে যেটা বলছে, আমি একটু রিকোয়েস্ট করব একটু ক্যামেরাটা জুম করে দেওয়ার জন্য প্লিজ। সো 6 নম্বর অঙ্কটাতে যেটা বলছে সেটা হচ্ছে দুটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য দেয়া আছে, একটা হচ্ছে 1 মিটার আর একটা হচ্ছে 1.01 মিটার। তার মানে দুটো শব্দ তরঙ্গের দৈর্ঘ্য দেয়া আছে, তার মানে একটা হচ্ছে ল্যামডা 1 সেটা হচ্ছে 1 মিটার দেয়া আছে, আর ল্যামডা 2 সেটা দেয়া আছে কত?
1.01 মিটার। ওকে, সো ল্যামডা 1 যদি 1 মিটার হয় আর ল্যামডা 2 যদি 1.01 মিটার হয়, ক্লিয়ার? তো এইবার আমরা এই জায়গায় শব্দ তরঙ্গ দুটো একই গেছে না, তার মানে একই গেছে কি হবে, ব্যাক সেম হয়ে যাবে। ওই যে একই মাধ্যমে, মাধ্যম কি একটাই না, তাহলে মাধ্যম যদি একটাই হয় তাহলে ব্যাক কি হবে, সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে দেখেন v যদি f ল্যামডা হয়, v টা যদি কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। v যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট হলে f ল্যামডা ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট। এখান থেকে আমরা ল্যামডা ইকুয়ালস টু k বাই f লিখতে পারি, ঠিক আছে? তাহলে ল্যামডা ইকুয়ালস টু k বাই f লেখার পরে এই জায়গায় দেখেন ল্যামডা যদি বড় হয় তাহলে f কি হবে, ছোট হবে। তাহলে ল্যামডা 2 টা কি বড় না, তাহলে ল্যামডা 2 যদি বড় হয়ে যায় তাহলে f2 কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি, তাহলে এখান থেকে আমরা বলবো যে f2 কি হবে, ছোট। কেন? কারণ ল্যামডা 2 হচ্ছে কি বড়। কারণ এই যে এখান থেকে দেখতে পাচ্ছি ল্যামডা আর f পরস্পরের কি ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা বাড়লে f কি হবে, কমে যাবে। তাহলে ল্যামডা 2 যেহেতু বড় 1.01 মিটার বলে দিয়েছে, তাহলে f2 কি হবে, ছোট হবে। ক্লিয়ার? তাহলে কোনটা বড় হবে, f1 বড় হবে। আর আমরা জানি সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়। তাহলে এখানে কি হবে, বড়টা মাইনাস ছোটটা, মানে f1 মাইনাস f2 ইকুয়ালস টু কি হবে, n হবে। n মানে কি, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। n মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। তাহলে 6 সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন করে, 20টা বিট। তাহলে 1 সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন করবে, 20/6। তার মানে এখান থেকে 1 সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন হচ্ছে সেটা আমরা বের করে ফেলছি। তাহলে f1 সমান আমরা কি জানি, v বাই ল্যামডা 1, আর f2 সমান হচ্ছে v বাই ল্যামডা 2। তাহলে এখান থেকে v কমন নিলে কি আসবে, 1 বাই ল্যামডা 1 মাইনাস 1 বাই ল্যামডা 2 ইকুয়ালস টু, এখান থেকে কাটাকাটি করলে 2 দিয়ে 10 আর এদিকে হচ্ছে 3। এখান থেকে লাস্ট পর্যন্ত আমাদের কি বের করতে বলছে, v এর মানটা বের করতে বলছে, v ইকুয়ালস টু লাস্ট করে। আশা রাখি যে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মান যদি আমরা বসায় দিই তাহলে এখান থেকে আমাদের v এর মানটা চলে আসবে। সো v এর মানটা চলে আসলে আমাদের অঙ্ক শেষ। সো এটা হচ্ছে আমাদের অ্যানসার। সো 6 নম্বর অঙ্কটা আমরা পেরে গেছি, আমাদের প্রায় ক্লাস শেষের দিকে। নেক্সট হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা একটু দেখব। 3 নম্বর অঙ্কটা দেখার পরে আমরা হচ্ছে বিটের অঙ্কে চলে যাব, ঠিক আছে? সো